গুড ইভিনিং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সের চ্যাপ্টার 7-এর অন্তর্গত ক্লোজিং এবং রিভার্সিং এন্ট্রিজ নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছিলাম অ্যাডজাস্টিং এন্ট্রিজ সম্পর্কে আলোচনা করেছি, উদ্দেশ্য এবং কিভাবে বিভিন্ন সমন্বয়ে দাখিলা দিতে হয়। আজ আলোচনা করব সমাপনী এবং বিপরীত দাখিলা নিয়ে। আজকের পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে: সমাপনী ও বিপরীত দাখিলা সংজ্ঞা, সমাপনী দাখিলা প্রদানের উদ্দেশ্য, সমাপনী দাখিলা ও বিপরীত দাখিলা লিপিবদ্ধকরণের নিয়মাবলী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক সমাপনী দাখিলা কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে চূড়ান্ত হিসাব প্রণয়নকালে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো বা নামিক বা অস্থায়ী হিসাবগুলো বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। তাহলে নামিক হিসাব কি? নামিক হিসাব, অস্থায়ী হিসাব, আয় ব্যয়বাচক হিসাব সবগুলো একই অর্থেই ব্যবহৃত হয়। যে এই হিসাবসমূহর উপযোগিতা এক হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং এদের ফলাফল অবশ্যই মালিকের মূলধন হিসাবে প্রভাব ফেলে। নির্দিষ্ট হিসাবকাল শেষে এগুলো বন্ধ করে দেয়া হয় বিদায় এগুলোকে অস্থায়ী বা নামিক হিসাব বলে। এবার জেনে নেওয়া যাক সমাপনী দাখিলা প্রদানের উদ্দেশ্য কি। প্রথম উদ্দেশ্যটি হচ্ছে নামিক হিসাবসমূহ বন্ধ করা। প্রতিষ্ঠানের যে নামিক হিসাবসমূহ রয়েছে সেগুলো বন্ধ করার জন্য সমাপনী দাখিলার প্রয়োজন হয়। আয় বিবরণীর উপকরণ প্রাপ্তিতে সমাপনী দাখিলার প্রয়োজন হয়। নিট মুনাফা ও নিট ক্ষতি স্থানান্তর। নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানে যে পরিমাণ নিট মুনাফা বা নিট ক্ষতি হয় সেটা মালিকের মূলধন হিসাবে স্থানান্তরের জন্য সমাপনী দাখিলা প্রদান করতে হয়। তারপর হচ্ছে মালিকের উত্তোলন। মালিক যদি কারবার থেকে টাকা পয়সা, নগদ টাকা এবং পণ্য সামগ্রী উত্তোলন করে, তাহলে সে উত্তোলনটা মালিকের মূলধন হিসাবে সমন্বয়ের জন্য সমাপনী দাখিলা প্রদান করতে হয়। কারবারের অবসায়নকালে প্রতিষ্ঠানের যত স্থায়ী হিসাবসমূহ রয়েছে, সম্পত্তি এবং দায়, এই হিসাবসমূহ বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দিতে হয়। এবার জেনে নেওয়া যাক সমাপনী দাখিলার পোস্টিং। সমাপনী দাখিলা সংশ্লিষ্ট খতিয়ানের হিসাবসমূহে পোস্টিং দেওয়ার পরে ব্যালেন্স অবশ্যই শূন্য হবে। মালিকের মূলধন হিসাবের ব্যালেন্স মালিকানা সত্ত্বের সমান হবে। সমাপনী দাখিলা হিসাবকাল শেষে দেয়া হয়। সমাপনী দাখিলা হিসাবকাল শেষে দেয়া হয়, আর বিপরীত দাখিলা দেয়া হয় পরবর্তী হিসাবকালের শুরুতে। তাহলে জেনে নেওয়া যাক সমাপনী দাখিলা কোন কোন এন্ট্রিগুলোর জন্য দিতে হয়। সমাপনী দাখিলা প্রথমেই সকল মুনাফা জাতীয় আয়বাচক হিসাবের জন্য সমাপনী দাখিলা দিতে হয়। যেহেতু আয়বাচক হিসাব সমূহ হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, তাই এটাকে ক্লোজ করার জন্য অল রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট করতে হয়, আর ইনকাম সামারি অ্যাকাউন্টটা কি করতে হয়? ক্রেডিট করতে হয়। সকল মুনাফা জাতীয় খরচের জন্য আমরা জানি সকল মুনাফা জাতীয় খরচ হচ্ছে ডেবিট ব্যালেন্স। এটাকে যদি ক্লোজ করতে হয় তাহলে অল এক্সপেন্স অ্যাকাউন্ট করতে হবে ক্রেডিট, এবং ইনকাম সামারি অ্যাকাউন্টস করতে হবে ডেবিট। এবার নিট আয় মূলধন হিসাবে স্থানান্তরের জন্য নিট আয় যদি কারবারে নিট আয় হয় তাহলে মূলধন বৃদ্ধি পায়, সেই কারণে ওনার্স ক্যাপিটাল ক্রেডিট, আর ইনকাম সামারি অ্যাকাউন্টস বা আয় বিবরণী হিসাব ডেবিট হয়। আর যদি নিট ক্ষতি হয়, মূলধন হ্রাস পায়, তাই ওনার্স ক্যাপিটাল ডেবিট হবে আর ইনকাম সামারি অ্যাকাউন্টস কি হবে? ক্রেডিট হবে। আর একটি রয়েছে উত্তোলন। উত্তোলন করলেও মালিকের মূলধন হ্রাস পায়। মালিকের মূলধন হ্রাস পেলে
ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে ডেবিট, আর ওনার্স ড্রয়িং অ্যাকাউন্ট হবে ক্রেডিট। হ্যাঁ, আমরা যে পাঁচটি যে ক্লোজিং এন্ট্রি নিয়ে আলোচনা করলাম, সাধারণত এক মালিকানা কারবার বা সোল প্রপার্টিশিপ বিজনেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর কোম্পানির ক্ষেত্রে কোম্পানির যে নিট আয় বা ক্ষতি হয় এবং যে লভ্যাংশটা এটা সংরক্ষিত আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়, সেক্ষেত্রে নিম্নলিখিত সমাপনী দাখিলার প্রয়োজন হয়। নিট কোনো একটা হিসাবকাল শেষে যদি প্রতিষ্ঠানের আয় হয়, তাহলে সে আয়টা সংরক্ষিত আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। সংরক্ষিত আয় বিবরণীতে স্থানান্তর করলে সংরক্ষিত আয় বিবরণীর যে ব্যালেন্স রয়েছে সেটা বৃদ্ধি পায়। সে কারণে রিটার্ন আর্নিংস ক্রেডিট হয় আর ইনকাম সামারি অ্যাকাউন্টস হয় ডেবিট। অপরদিকে যদি নেট লস হয়, নিট ক্ষতি হয়, তাহলে নিট ক্ষতির ফলে রিটার্ন আর্নিংসটা ব্যালেন্সটা হ্রাস পায়। সেই কারণে রিটার্ন আর্নিংস হবে ডেবিট, ইনকাম সামারি অ্যাকাউন্টস হবে ক্রেডিট। ডিভিডেন্ড অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কি হবে? হ্যাঁ, যদি প্রতিষ্ঠান ডিভিডেন্ড পে করে, হ্যাঁ, তাহলে সেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট হিসাবটা বন্ধ করার জন্য রিটার্ন আর্নিংস করতে হবে ডেবিট আর ডিভিডেন্ড অ্যাকাউন্ট করতে হবে ক্রেডিট। যেহেতু ডিভিডেন্ডটা হচ্ছে ব্যয়বাচক হিসাব, ডিভিডেন্ড এক্সপেন্স, তাই এটাকে ক্লোজ করতে হলে ডিভিডেন্ড অ্যাকাউন্টটা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এবার আলোচনা করা যাক বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রিজ নিয়ে। হ্যাঁ, একটা কথা শুরুতেই বলে রাখি, বিপরীত দাখিলা দেয়া বাধ্যতামূলক নয় এবং এটা হিসাব চক্রেরও কোনো প্রয়োজনীয় ধাপ নয়। হ্যাঁ, কিন্তু যদি প্রশ্নে যদি উল্লেখ থাকে বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রি দিতে, তাহলে অবশ্যই রিভার্সিং এন্ট্রি দিতে হবে। তাহলে জেনে নেওয়া যাক যে রিভার্সিং এন্ট্রিজ কাকে বলে। তোমরা জানো যে নির্দিষ্ট হিসাবকাল শেষে সমন্বয় দাখিলা দিতে হয়। হ্যাঁ, আর পরবর্তী সমন্বয় দাখিলা যে হিসাবকাল শেষে দেওয়া হয়, তার পরের হিসাবকালের শুরুতে যে দাখিলাগুলো দেওয়া হয় সেগুলোকে উল্টোভাবে লেখে বা বিপরীতভাবে লিখে যে বিপরীত দাখিলা দেওয়া হয়, হ্যাঁ, তাকেই বিপরীত দাখিলা বলে। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? নির্দিষ্ট হিসাবকাল শেষে যে সমন্বয় দাখিলা দেয়া হয়, পরবর্তী হিসাবকালে তার বিপরীতভাবে লেখে যে উল্টো দাখিলা দেয়া হয়, তাকেই বিপরীত দাখিলা বলে। হ্যাঁ, পূর্ববর্তী হিসাবকালের শেষে সমন্বয় দাখিলার ঠিক বিপরীত দাখিলা পরবর্তী হিসাবকালের শুরুতে দেয়া হয়। তাহলে একটা বিষয় মনে রাখতে হবে, পূর্ববর্তী হিসাবকালের শেষে যে সমন্বয় দাখিলা দেয়া হয়, হ্যাঁ, ঠিক বিপরীত দাখিলা পরবর্তী হিসাবকালের শুরুতে দিতে হয়। ঠিক আছে? সাধারণত নিম্নলিখিত সমন্বয় দাখিলার জন্য বিপরীত দাখিলা দেয়া যেতে পারে। হ্যাঁ, প্রথম যে আইটেমটা সেটাই হচ্ছে বকেয়া আয় বা ব্যয় বা খরচের জন্য বিপরীত দাখিলা দেয়া যেতে পারে। হ্যাঁ, কোনো নির্দিষ্ট হিসাবকাল শেষে যদি কারবারের কোনো আয় বকেয়া থাকে অথবা কোনো বকেয়া ব্যয় সংগঠিত হয়, সেক্ষেত্রে এটার বিপরীত দাখিলা দিতে হবে। হ্যাঁ, এরপর অগ্রিম প্রদত্ত খরচ যদি প্রাথমিকভাবে খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়, অগ্রিম প্রদত্ত খরচ, যেমন এই অগ্রিম প্রদত্ত খরচের মধ্যে প্রিপেইড রেন্ট থাকতে পারে, প্রিপেইড ইন্স্যুরেন্স থাকতে পারে। হ্যাঁ, এরকম যে খরচগুলো রয়েছে সেগুলো যদি প্রাথমিকভাবে খরচে লিপিবদ্ধ করা হয়, যেমন এই ইন্স্যুরেন্স দেওয়া হলো 2 বছরের, কিন্তু হিসাবে লিপিবদ্ধ করা আছে, চার্ট অফ অ্যাকাউন্টে দেওয়া আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকে চার্ট অফ অ্যাকাউন্টে, সেক্ষেত্রেই কেবলমাত্র এটার জন্য রিভার্সিং এন্ট্রিজ হবে, কিন্তু প্রিপেইড ইন্স্যুরেন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটার জন্য রিভার্সিং এন্ট্রিজ দিতে হবে না। তাহলে তোমাদের প্রশ্নটা দেখেই ডিসাইড করতে হবে, কোশ্চেনটা দেখেই, চার্ট অফ অ্যাকাউন্টের যে আইটেমগুলো রয়েছে সেগুলো দেখে ডিসাইড করতে হবে কোনো একটা হিসাবের কোন অ্যাডজাস্টিং এন্ট্রিজটার রিভার্সিং এন্ট্রিজ দিতে হবে আর কোনটার দিতে হবে না। তাহলে আমরা জেনে নিলাম যে অগ্রিম প্রদত্ত খরচ যদি প্রাথমিকভাবে এক্সপেন্সে লিপিবদ্ধ করা থাকে, অ্যাসেটে লিপিবদ্ধ না করে, তাহলে সেই ক্ষেত্রে সেই আইটেমটির জন্য কি রিভার্সিং এন্ট্রিজ দিতে হবে।
আয়ের ক্ষেত্রে অগ্রিম প্রাপ্ত বা অনুপার্জিত আয় যদি প্রাথমিকভাবে আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, হ্যাঁ, অগ্রিম প্রাপ্ত বা অনুপার্জিত আয় প্রাথমিকভাবে আয় হিসাবে লিপিবদ্ধ করা হলে, হ্যাঁ, অগ্রিম প্রাপ্ত আয়ের মধ্যে এখানে অগ্রিম প্রাপ্ত আয়ের মধ্যে এখানে আছে তোমার সার্ভিস রেভিনিউ রয়েছে, রেন্ট রেভিনিউ রয়েছে, হ্যাঁ, তারপরে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম রয়েছে। এগুলো যদি প্রাথমিকভাবে যে আয়ে লিপিবদ্ধ করা হয়, যেমন দায়ে লিপিবদ্ধ করা থাকলে আমরা সহজে বুঝতে পারি কিভাবে আয় এবং কিভাবে দায়ে লিপিবদ্ধ করা আছে, কিভাবে লিপিবদ্ধ করা আছে লেনদেনটা। সাধারণত আর্ন কথাটা যদি থাকে সেক্ষেত্রে এটা দায়ে লিপিবদ্ধ করা বোঝায়। আর আয়ের ক্ষেত্রে সাধারণত বলা থাকবে যে পূর্বে যে আমি উল্লেখ করলাম, যেমন সার্ভিস রেভিনিউ, রেন্ট রেভিনিউ, এরপরে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম। সেক্ষেত্রে তোমাকে সমন্বয়টা দেখেই বুঝতে হবে বা চার্ট অফ অ্যাকাউন্টটা দেখে বুঝতে হবে যে প্রতিষ্ঠান কি অগ্রিম প্রাপ্ত আয়টাকে আয়ে লিপিবদ্ধ করে নাকি দায়ে লিপিবদ্ধ করে। যদি আয়ে লিপিবদ্ধ করে প্রাথমিকভাবে, তাহলে সেটার জন্য রিভার্সিং এন্ট্রিজ দিতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ভবিষ্যৎ ব্যবস্থা যেমন অবচয়, অনাদায়ী দেনা সঞ্চিতি, আয়কর সঞ্চিতি প্রভৃতির জন্য বিপরীত দাখিলা দিতে হয় না। হ্যাঁ, ভবিষ্যৎ ব্যবস্থা, হ্যাঁ, ভবিষ্যৎ ব্যবস্থা যেমন ভবিষ্যতে সংগঠিত হবে এমন কিছু বা অনুমান নির্ভর, হ্যাঁ, এরকম কিছু যদি হয় সেটার জন্য রিভার্সিং এন্ট্রিজ বা বিপরীত দাখিলা দিতে হয় না। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলোর জন্য রিভার্সিং এন্ট্রিজ দিতে হয়। আমি পূর্বে বলেছি যে যদি এই বকেয়া ব্যয় এবং বকেয়া আয়, বকেয়া ব্যয় এবং আয়ের জন্য রিভার্সিং এন্ট্রিজ হবে। যেমন বকেয়া ব্যয়ের জন্য রিভার্সিং এন্ট্রিজ হবে ওয়েজেস অর স্যালারিজ বা রেন্টও থাকতে পারে, সেই ক্ষেত্রে ওয়েজেস অর স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ওয়েজেস অর স্যালারিজ পেয়েবল ক্রেডিট। আর এটা রিভার্সিং হবে, উল্টিয়ে লিখতে হবে ওয়েজেস অর স্যালারিজ পেয়েবল ডেবিট, ওয়েজেস অর স্যালারিজ এক্সপেন্স ক্রেডিট। এবার ফর অ্যাক্রোড রেভিনিউ, বকেয়া আয়ের ক্ষেত্রে, বকেয়া আয়ের ক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রিজ হবে কমিশন, ইন্টারেস্ট অর রেন্ট রিসিভেবল ডেবিট, কমিশন, ইন্টারেস্ট অর রেন্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে এটার রিভার্সিং হবে, জাস্ট উল্টিয়ে দিতে হবে আইটেমটাকে, কমিশন, ইন্টারেস্ট অর রেন্ট রেভিনিউ ডেবিট, কমিশন, ইন্টারেস্ট অর রেন্ট রিসিভেবল ক্রেডিট। এবার আসা যাক যে অগ্রিম প্রদত্ত ব্যয় যদি প্রাথমিকভাবে ব্যয় লিপিবদ্ধ করা হয়, ফর প্রিপেইড এক্সপেন্স ইনিশিয়ালি রেকর্ডেড অ্যাজ এক্সপেন্স, সেক্ষেত্রে অ্যাডজাস্টিং যদি ব্যয় লিপিবদ্ধ করা থাকে, অগ্রিম যতটুকু থাকে এটার জন্য অ্যাডজাস্টিং দিতে হয়। সেটার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ হয় প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, হ্যাঁ। আর এটা রিভার্সিং এন্ট্রিজ হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, ঠিক আছে, উল্টিয়ে লিখতে হবে। ফর এবার সবশেষে জেনে নেওয়া যাক যে আর্ন রেভিনিউ যদি প্রাথমিকভাবে রেভিনিউতে লিপিবদ্ধ করা হয়, ফর আর্ন রেভিনিউ রেকর্ডেড অ্যাজ রেভিনিউ, এটার জন্য আর্ন রেভিনিউ যদি রেভিনিউতে রেকর্ড করা থাকে তাহলে আর্নের জন্য অ্যাডজাস্টিংটা দিতে হয়। আর সেক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রিজ হবে সার্ভিস রেভিনিউ ডেবিট, আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখানে সার্ভিস রেভিনিউ হতে পারে, রেন্ট রেভিনিউ হতে পারে, বা অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম বা শিক্ষানবিশ স্যালামিও হতে পারে, যে অগ্রিম প্রাপ্তি। সেক্ষেত্রে অগ্রিম প্রাপ্তিটা যদি প্রাথমিকভাবে আয়ে লিপিবদ্ধ করা হয় তাহলে অনুপার্জিত আয়ের জন্য কেবলমাত্র কি দিতে হয়, এই তোমার রিভার্সিং এন্ট্রিজ দিতে হয়। তাহলে আর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আজকের পাঠে আমরা কি কি শিখলাম, ক্লোজিং এন্ট্রিজ বা সমাপনী দাখিলা কাকে বলে, সমাপনী দাখিলার উদ্দেশ্য এবং সমাপনী দাখিলা যে লিপিবদ্ধ করার নিয়ম রয়েছে সেই নিয়মগুলো, তারপর বিপরীত দাখিলা কাকে বলে, বিপরীত দাখিলা লিপিবদ্ধ করার নিয়ম এবং কোন কোন সমন্বয় দাখিলার জন্য বিপরীত দাখিলা দিতে হয়। আর আরও আমরা জানতে পেরেছি, আরেকটু আমি যে
এই মনে করিয়ে দেই তোমাদের যে সমাপনী দাখিলা এবং সমন্বয় দাখিলা দিতে হয় নির্দিষ্ট হিসাবকাল শেষে। আর 1 বছরের মধ্যে হিসাবকাল সর্বোচ্চ হয় 12টি। কোনো হিসাবকাল 1 মাসের কম হতে পারবে না। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান মাসিক ভিত্তিতে সে অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে পারে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করতে পারে, অথবা অর্ধবার্ষিক ভিত্তিতে পারে, অথবা ত্রৈমাসিক ভিত্তিতে পারে, অথবা বাৎসরিক ভিত্তিতে পারে। ঠিক আছে, কিন্তু সেটা 1 মাসের চেয়ে কখনোই কম হবে না, কিংবা 1 বছরের চেয়ে কখনোই বেশি হবে না। হ্যাঁ, আর এটা হিসাবকাল শেষে দিতে হয় কোনটা, অ্যাডজাস্টিং এন্ট্রিজ এবং ক্লোজিং এন্ট্রিজ। আর রিভার্সিং এন্ট্রিজটা দিতে হয় পরবর্তী হিসাবকালের শুরুতে। যেমন অ্যাডজাস্টিং এন্ট্রি যদি দেয়া হয় 2019 সালের ডিসেম্বরের 31 তারিখ, আর সেটা রিভার্সিং এন্ট্রিজ দিতে হবে 2020 সালের জানুয়ারির 1 তারিখ। আজকে এতটুকুই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তোমরা সকলেই সুস্থ এবং নিরাপদে থেকো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।